আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আলোচনা করব ট্যাক্সেশন অফ বাংলাদেশের কর বিধি সাবজেক্ট। এটি অনার্স প্লাস ডিগ্রি একটি সাবজেক্ট। তো যাই হোক, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বেতন খাতে মোট আয় এর নির্ণয়ের সাধারণ যে ছক, অর্থাৎ বেসিক যে ইনফরমেশনগুলো আমরা অঙ্ক নিয়ে আলোচনা করার পূর্বে এর মৌলিক আলোচনাগুলো অর্থাৎ বেসিক ইনফরমেশনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আশা রাখি এই বিষয়টি জানা থাকলে বেতন খাতে অধ্যায়টি করার জন্য, বেতন খাতে আয় এই চ্যাপ্টারটি অঙ্ক করার জন্য খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তো এখানে দেখেন, বেতন খাতে আয় মোট আয় নির্ণয় করতে গেলে প্রথমত এই ধারাটি হচ্ছে এটি হচ্ছে 21 ধারার অন্তর্ভুক্ত। বেতন খাতে আয় ধারা 21, এটি 21 ধারার অন্তর্ভুক্ত। তো প্রথমত আমরা ঘরটা দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে করদাতা আছে। করদাতার নাম যদি আমাদের প্রশ্নের মধ্যে থাকে তাহলে করদাতার নাম উল্লেখ করব। আয় বর্ষ, এখানে করদাতার আয় বর্ষ কত? আমাদের দেশে কর আয় বর্ষ সাধারণত জুন টু জুন, অর্থাৎ 1 জুন থেকে আরেক জুনে বছর শেষ ধরতে হয়। যেমন 2018 সাল হলে 2018 জুনে 6 মাস এবং 2019 অর্থাৎ 18-19 আয় বর্ষ। ঠিক কর বর্ষ হবে পরের সালটা, অর্থাৎ যে বছরে আয় হবে তার পরেরটা। তাহলে 18-19 যদি আয় বর্ষ হয় তাহলে কর বর্ষ হবে 19-20। আচ্ছা, তো যাই হোক, মূল বেতন এটার তেমন কোনো ঝামেলা নেই, এটা সরাসরি আমাদের টাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে মহার্ঘ ভাতা আছে, এরপরে আছে বর্ধিত বেতন যদি থেকে থাকে, বোনাস অন্তর্ভুক্ত হবে। দস্তুরি ও ফিস, দস্তুরি বলতে এখানে কমিশন বোঝানো হয়েছে। কোনো ক্ষতিপূরণ যদি থাকে, এই তথ্যগুলো যোগ করতে হবে। আচ্ছা, এই তথ্যগুলো সরাসরি চলে আসবে আমার বেতন খাতে মোট আয়ের মধ্যে। এরপরে বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত তথ্য আমরা দেখব কি আছে। তো বাড়ি ভাড়া সংক্রান্ত, এখানে বাড়ি ভাড়া নগদ বাড়ি ভাড়া হতে পারে, নগদে বাড়ি ভাড়া হতে পারে। তো এখানে নগদে বাড়ি ভাতা যদি দিয়ে থাকে তাহলে অকরধার্য হবে মূল বেতনের 50% অথবা মাসে 25,000 টাকা হিসেবে বছরে 3 লাখ টাকার যেটি কম। ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন এখানে বলা হয়েছে যে মাসে অকরধার্য মূল বেতনের 50% অথবা মাসে 25,000 টাকা হিসেবে বছরে 3 লাখ টাকা যেটি কম। মূল বেতনের 50%, আপনার মূল বেতন যদি 1 লাখ টাকা হয়, মূল বেতন যদি 1 লাখ টাকা হয় তাহলে এটার উপরে 50% করলে হচ্ছে 50,000 টাকা হবে, 50,000 টাকা হবে। এটা একটা তথ্য। তাহলে মাসে 25,000 টাকা করে 12 মাসে আসে 3 লাখ টাকা, অর্থাৎ বাৎসরিক 3 লাখ টাকা। তো এই তথ্যটা এবং আমার যে এখানে 50% করলে 50,000 হচ্ছে, এই দুইটা তথ্যের মধ্যে বলা হচ্ছে যেটি কম। তাহলে এই দুইটা তথ্যের মধ্যে আমার কম হচ্ছে 50,000 টাকা। তাহলে আমি অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো 50,000 টাকা। অর্থাৎ অকরধার্য করতে হবে 50,000 টাকা, অকরধার্য করতে পারবো, যেটি এখানে খুব স্পষ্ট করে বলা আছে যে নগদ বাড়ি ভাড়া ভাতা যত টাকা আসবে সে টাকার থেকে আমার 50% করার পরে এবং 25,000 টাকা করে বছরে 3 লাখ টাকা আসে, এই দুটো তথ্যের মধ্যে যেটি কম সেটি আমি অকরধার্য করতে পারবো। এটি একটি নগদে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এটি একটি তথ্য। এরপরে আসি বাসস্থান সুবিধা। বাসস্থান সুবিধা বলছে বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা যদি সেটা বিনা ভাড়ায় হয়, অর্থাৎ বাসস্থান সুবিধা দুইটা সিস্টেমে হতে পারে। একটা হচ্ছে আপনাকে বাসস্থান সুবিধা দেওয়া হবে, সামান্য কিছু করে কাটা হবে ভাড়ার বিনিময়ে, সেটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে ভাড়া দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। এরকম যদি হয় তখন কীভাবে কাজ করব আমরা? তো ভাড়া মূল্য বা মূল বেতনের 25% যেটি কম, অর্থাৎ আপনার যে ভাড়া মূল্য অথবা মূল যে বেতন আপনাকে দিচ্ছে, মূল বেতনের যে 25%, এই দুটো করে
যেটা কম হবে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আমি আরেকটু ক্লিয়ার করতে পারি, যেমন ভাড়া মূল্য হয়তো আপনার বাড়ির ভাড়া মূল্য আসে হচ্ছে 3,000 টাকা করে। 3,000 টাকা করে যদি ধরি, 3,000 টাকা করে 12 মাসে যে টাকাটা আসে 36,000 টাকা। আর এদিকে হচ্ছে আপনার 25%, মূল বেতনের 25%, মূল বেতনের 25% করে, যেমন মূল বেতন আমরা যদি পূর্বেরটা ধরি, মূল বেতন যদি 1 লাখ টাকা ধরি, তাহলে 1 লাখ টাকার 25% করলে আসে 25,000 টাকা। এই দুইটার মধ্যে যেটা কম, তাহলে 25,000 টাকা, এটা আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলছে যে যেটা আমরা দেখলাম যে ভাড়া মূল্য বা মূল বেতনের 25% যেটা কম, সেটা আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে আরেকটা হচ্ছে কনসেশন হারে বা কম ভাড়ায় বাসস্থান সুবিধা। কনসেশন হারে বা কম ভাড়ায় জিনিসটা কি, বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। যেমন কনসেশন হারে কি, যেমন আপনার বাড়ির ভাড়া হচ্ছে 3,000 টাকা করে, তো তারা আপনার কাছ থেকে কিছু ছাড় দিয়েছে, কনসেশন করেছে। 3,000 টাকা ভাড়া তারা সম্পূর্ণ আপনার কাছ থেকে না নিয়ে হয়তো 500 টাকা করে বা 2500 টাকা করে আপনার কাছ থেকে, 2500 টাকা করে আপনার কাছ থেকে, অরিজিনাল ভাড়া 3,000 টাকা, কিন্তু আপনার কাছ থেকে নেবে তারা 2500 টাকা, 2500 টাকা করে নেবে, 500 টাকা করে আপনার কাছ থেকে কম নেবে। এই সিস্টেমে আপনাকে যদি ভাড়া দেয়, এটা হচ্ছে কনসেশন, কিছু টাকা কম নেবে। কনসেশন এখানে বলছে কনসেশন হারে বা কম ভাড়ায় বাসস্থান সুবিধা, অর্থাৎ এই যে 500 টাকা করে কম নিচ্ছে, 2500 টাকা করে আপনার মূল বেতন থেকে তারা কেটে নেবে। 2500 টাকা করে মূল বেতন থেকে 2500 টাকা প্রতি মাসে কনসেশন করে মূল বেতন থেকে তারা পার্সেন্টেজ আকারে এই টাকাটা কেটে নেবে। আচ্ছা, তো এরপরে তো এক্ষেত্রে যদি হয় কনসেশন হারে বা কম ভাড়ায় বাসস্থান সুবিধা, ভাড়া মূল্য বা মূল বেতনের 25% যেটি কম, এখানে হচ্ছে ভাড়া মূল্য, এখানে ওই আগে পূর্বের সিস্টেমটা ভাড়া মূল্য বা মূল বেতনের 25% যেটা কম সেটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে বাদ কর্তনকৃত ভাড়াটা এখানে বাদ যাবে, অর্থাৎ আপনার বেতন থেকে যে প্রতি মাসে কেটে নিচ্ছে তারা 2500 টাকা করে বা 500 টাকা করে ভাড়া বাবদ আপনার বেতন থেকে যেটা কেটে নিবে, যে টাকাটা, সেটা বাদ দিতে হবে। এখানে কর্তনকৃত ভাড়া লিখে সেটাকে মাইনাস করে আমাকে কাজ করতে হবে। এরপরে আসেন যানবাহন ভাতার ক্ষেত্রে কি রুলস আমরা ফলো করব। যানবাহন ভাতা যত টাকা থাকবে তত টাকা আমরা অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত করব, কিন্তু এখানে অকর্ধার্য কতটুকু হবে। যদি যানবাহন ভাতা আপনাকে নগদে পরিশোধ করে দেয়, যানবাহন সুবিধা যদি আপনাকে নগদে দেয়, যেমন গাড়ি দিতে পারে, গাড়ি না দিয়ে আপনাকে যদি নগদ টাকা দেয় কোম্পানি কর্তৃপক্ষ, তাহলে আপনাকে 30,000 টাকা অকর্ধার্য করতে হবে। মোট যত টাকায় পান না কেন 30,000 টাকা অকর্ধার্য করতে হবে। আর এখানে আসছে যানবাহন সুবিধা। যানবাহন ভাতা এবং যানবাহন সুবিধার মধ্যে ডিফারেন্স হচ্ছে, আপনাকে যদি নগদ টাকা দেয় তাহলে সেটা যানবাহন ভাতা, আর যদি যানবাহন সুবিধা, অর্থাৎ আপনাকে হয়তো গাড়ি ব্যবহার করার জন্য একটা গাড়ি দিয়ে দিয়েছে, এরকম যদি হয় তাহলে যানবাহন সুবিধা। সেটা যানবাহন সুবিধার ক্ষেত্রে মূল বেতনের উপরে 5% বা 60,000 টাকা যেটি কম, অর্থাৎ মূল বেতনের উপরে 5% করে আপনার যদি 40,000 টাকা হয়, আর আরেকটা রুলস হচ্ছে 60,000, ওই দুইটার মধ্যে কম, তাহলে 40,000 5% করে 40,000, আর এখানে 40,000 এবং 60,000 মধ্যে যেটা কম, তাহলে কম হচ্ছে 40,000, তাহলে সেই 40,000 টাকা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে ভাতা, এটা হচ্ছে শুধুমাত্র যদি যানবাহন ভাতা নগদ টাকা দেয়, এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে আপনাকে যদি গাড়ি প্রদান করা হয়, জাস্ট গাড়ি দেওয়া হয়। আরেকটা সিস্টেম হচ্ছে এই দুইটা পদ্ধতি যৌথ, অর্থাৎ আপনাকে নগদে কিছু টাকাও দেওয়া হয়েছে যানবাহন ভাতা বাবদ, আবার আপনাকে একটা গাড়ি ইউজ করার জন্য দেওয়া হয়েছে। এই দুইটার সমন্বয়ে এই সিস্টেমটা, সেটা হচ্ছে ভাতা সহ যানবাহন সুবিধা। এমন যদি হয় সেক্ষেত্রে আপনার কী করতে হবে, তো সেক্ষেত্রে মূল বেতনের উপরে 5% হবে। মূল বেতনের 5% বলতে এখানে ওই যে পূর্বের রুলস যেটা, সেটা এখানে নিয়ে আসা হয়েছে। মূল বেতনের 5%,
বা যেটি কম, স্যাটিসফাইড যেটি কম, অর্থাৎ মূল বেতনের 5% যে তথ্যটা সেটা আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আর যানবাহন ভাতা যেটা ছিল, এই যে আমাদের পূর্বে যে যানবাহন ভাতা ছিল, ওই যত টাকা থাকবে অঙ্কে ওই পুরো টাকাটাই অতিরিক্ত ভাতা লিখে যোগ করে দিব। এখানে একটা মজার তথ্য আছে, যখন শুধুমাত্র যানবাহন ভাতা দিবে তখন যানবাহন ভাতা থেকে অকর ধার্য হবে 30,000 টাকা। যখন ভাতা সহ যানবাহন সুবিধা দিবে, অর্থাৎ গাড়িও দিয়েছে আপনাকে, কিছু নগদ টাকাও দিয়েছে, এরকম ক্ষেত্রে তখন আর ওই যে নগদ যত টাকা দিবে সেটার জন্য আমাকে 30,000 টাকা অকর ধার্য করতে হবে না। এখানে যত টাকা আপনাকে দেওয়া হবে নগদ, সেটা অতিরিক্ত ভাতা লিখে যোগ করে দিতে হবে। তো এখানে ওই ভাতার জন্য, অর্থাৎ যানবাহন ভাতার জন্য যে অকর ধার্য করার যে রুলসটা ছিল 30,000 টাকা, সেটা আর এখানে বহাল থাকবে না, সেটা এখানে বহাল থাকবে না। আচ্ছা, এরপরে আসেন চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে চিকিৎসা ভাতা যত টাকা তত টাকা অঙ্কে যেটা থাকবে সেটা আমি লিখলাম। এবার অকর ধার্য হবে মূল বেতনের 10%, মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকার যেটা কম। মূল বেতনের 10% করে যদি হয় 1.5 লাখ টাকা, আর ইয়ে হচ্ছে 1,20,000, বাৎসরিক হচ্ছে রুলস যেটা 1,20,000, এই দুইটার মধ্যে যেটা কম, তাহলে আমি মূল বেতনের উপরে হয়তো 10% কেটে পেয়েছি 1.5 লাখ, এখানে আছে 1,20,000, তাহলে এই দুইটার মধ্যে কম হচ্ছে 1,20,000, তাহলে এখানে আমার অকর ধার্য করতে হবে 1,20,000 টাকা। আচ্ছা, আর যদি 10% করে আমার হয় হচ্ছে 1 লাখ টাকা, এখানে আছে 1,20,000 টাকা, তাহলে এই দুটার মধ্যে কম হচ্ছে 1 লাখ টাকা, তাহলে আমাকে এখানে 1 লাখ টাকা নিয়ে বাদ দিতে হবে, অকর ধার্য করতে হবে, করে যেটা থাকবে সেটা এখানে আসবে। আচ্ছা, এটা গেল চিকিৎসা ভাতার ক্ষেত্রে। এরপরে আসছে হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান। তো যদি অঙ্কে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান থাকে, সেটা আমরা অবশ্যই সরাসরি অঙ্কে নিয়ে নিব। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, অর্থাৎ নিয়োগকর্তা যে আপনাকে চাকরি দিয়েছে তিনি আপনার ফান্ডে একটা টাকা জমা রাখেন। যখন আপনি অবসর নেন বা চাকরিচ্যুত হন, চাকরি থেকে আপনি অবসর নেন তাদের রুলস রেগুলেশন মেনটেন করার মাধ্যমে, তখন তারা সেই টাকাটা আপনাকে সুদসহ পরিশোধ করে দেবে। এটাই মূলত অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদের ক্ষেত্রে সুন্দর একটি রুলস আছে, যেটা জানা খুবই জরুরি। সেটা হচ্ছে আপনার অঙ্কে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ যা দেওয়া থাকবে আপনি সেটা এখানে বসাবেন। 10,000 থাক বা 5,000 থাক, সেটা এখানে বসাবেন। কিন্তু ওখানে বলা থাকবে যে কত পার্সেন্ট আকারে ওটা নির্ণয় করা হয়েছে। যেমন আমি যদি ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তাহলে এমন হয় যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড 20% আকারে 20% হারে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা, তাহলে আমার নির্ণয় করা আছে হচ্ছে 20% হারে 10,000 টাকা, এটা নির্ণয় করা আছে। তাহলে আমি অঙ্কে 10,000 টাকা লিখব, লেখার পরে এটা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের রুলস হচ্ছে যে 14.5% অকর ধার্য করতে হবে। তাহলে এখানে লিখতে হবে বাদ অকর ধার্য লিখে আপনি কতটুকু অকর ধার্য করবেন? 14.5%। তো 14.5%, তাহলে এই যে তথ্যটা আপনাকে যে 10,000 টাকা দেওয়া হয়েছে, এটা তো অলরেডি 20% করে নির্ণয় করা হয়েছে, 20% হারে। তাহলে এই তথ্যটারে আপনি 20 দিয়ে ভাগ করবেন আর 14.5 দ্বারা গুণ করবেন, কারণ এটা 14.5% আকারে অকর ধার্য করতে হয়, 14.5 দ্বারা গুণ করবেন। এই কাজটুকু করলে যে টাকাটা বেরোবে সেই টাকাটা এখানে নিয়ে এসে অকর ধার্য করে দিতে হবে, 10,000 থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যেটা হবে সেটা আপনি অঙ্কে দেখাবেন, মোটায় নির্ণয়ে দেখাবেন। আচ্ছা, তো আমরা দেখি এখানে। তো এখানে দেখেন সেই কথাটি এখানে বলা হয়েছে যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ লেখার পরে বাদ অকর ধার্য 14.5% আকারে নির্ণীত সুদ অথবা মূল বেতনের 1/3 অংশ, যেটি কম। ম্যাক্সিমাম টাইম এইটাই হয়, 14.5%-এর কাজ করে এটাই কম হয়ে যায়। তো যাই হোক, এখানে এটাও একটু মাথায় রাখতে হবে যে 14.5% আকারে নির্ণয় করলাম এবং সেটা মূল যে বেতন ছিল সেই মূল বেতনের 1/3 করার পরে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব 14.5% আকারে নির্ণয় করা টাকা আর 1/3 মূল বেতনের 1/3, এই দুইটা তথ্যের মধ্যে যেটা কম সেটা আমরা অকর ধার্য করে দিব। এরপরে আসছে আপ্যায়ন বা প্রমোদ ভাতা। এখানে কোনো রুলস না, এটা আমরা সরাসরি বসায় দিব।
এরপরে আসছে অগ্রিম ভাতা যদি থাকে সেটাও বসায় দিব। অবসর ভাতা, তো অবসর ভাতার ক্ষেত্রে একটা রুলস হচ্ছে অবসর ভাতাটা সম্পূর্ণ অকরধার্য হয়ে যাবে, এটার উপর সরকার কোনো ট্যাক্স বসাবে না, সরকার কোনো ট্যাক্স নেবে না, এটা সরাসরি অকরধার্য হয়ে যাবে, এটা কোনো ইয়ে হবে না, এটা সরাসরি পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। গ্র্যাচুইটি বা পারিতোষিক, এটাও অকরধার্য হয়ে যাবে সম্পূর্ণ টাকা। এরপরে চার্জ ভাতা, এটা চার্জ ভাতা আপনার দেখাতে হবে, এটা অঙ্কে আসবে। নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন যদি থাকে সেটা আসবে। ভ্রমণ ভাতা, এই যে ভ্রমণ ভাতা যে বিষয়টা, এটা অকরধার্য হবে প্রকৃত খরচ, অর্থাৎ আপনাকে ভ্রমণ ভাতা দেওয়া হয়েছে হয়তো 2000 টাকা, আপনার খরচ হয়েছে 1500 টাকা, তাহলে এখানে 1500 টাকা আপনার বাদ যাবে, আর বাকি যে 500 টাকা সেটা অঙ্কে দেখাতে হবে। এরপরে সিটি ভাতা, এটা যদি থাকে এটা অঙ্কে সরাসরি দেখা দিতে হবে, এখানে কোনো রুলস নাই। এই যে তথ্যগুলো, সব তথ্যগুলো যোগ করার পরে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে বেতন খাতে মোট আয়। আচ্ছা, আমি চেষ্টা করেছি এখানে প্রাথমিক কিছু আলোচনা করার জন্য, আসলে এইভাবে আপনাকে ওইভাবে ক্লিয়ার কনসেপ্টটা দেখা যায় দেওয়া সম্ভব না, তারপর যতটুকু পেরেছি জাস্ট কিছু তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই বেতন খাতে আয় বিষয়ে বেশ কিছু বোর্ডের ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা বিভিন্ন সময় পরীক্ষাতে আসছে, ওই অঙ্ক যখন আমরা আলোচনা করব তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে এই ভিডিওটি যদি আপনি একটু টেনে টেনে দু একবার দেখেন, আমার মনে হয় সূত্র বা তথ্যগুলা, বেতন খাতে আয়ের যে তথ্যগুলো আছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.